তার ভিডিও কল অডিও কল ফ্ল্যাশ করে আবার আপনার গোপালগঞ্জকে নিয়ে সমবেদনা প্রকাশ করে এই কথা দিয়েই প্রমাণ করতেছে যে এটা জাতীয় পার্টির মতো আস্তে আস্তে উনি ওই রংপুরের পার্টির মতো একটা পার্টি হতে চাইতেছে। সুরক্ষা কতটুকু হবে সেটা হলো সবচেয়ে বড় কথা। তারা পালিয়ে গেছে বলে তারা বেঁচে গেছে তা না, তারা যদি ভারতে থেকে থাকে তারা ফিরে আসতে হবে, তাদের বন্দি বিনিময় চুক্তির বিনিময়ে আসতে হবে। নিজেকে বিপ্লবীও প্রমাণ করবেন, দুই জিনিস একসাথে করা যায় না, এটা হবে না। এটা হতে গেলে অনেকটা চ্যালেঞ্জিং হবে এবং এটা আমাদের মনে হয় যে আমরা আরো বেশি হুমকির মুখে পড়তে পারি, ডিস্টারবেন্সের ভিতরে পড়তে পারি। সরি, লবি সংগঠনের পক্ষ থেকে একটাই, এটা আমরা অতীতে আওয়ামী লীগ এর ধরনের অভিযোগ করতো, তো অভিযোগ করলে তখন আমরা সেটাকে ডিপেন্ড করতাম লবিস্টের বিষয়। তো এটা ওই যে ওই কথাটাকেই মনে করিয়ে দেয় যে কৃষ্ণ করলে লীলা, আমি করলে পরক্রিয়া। এখন তারা সেভাবে করছে। আর এটা এই এই লবিস্টে আমি বারবারই একই কথায় ফিরতে চাই, আমি একই কথায় বারবার ফিরতে চাই, কারণ এই যে পদ্ধতিতে যে ধরনের রক্তের বিনিময়ে যে ধরনের লাশের উপর দিয়ে এই সরকারের পতন হয়েছে, সারা পৃথিবীর লবিস্ট নিয়োগ করলে কোনো কাজ হবে না। এবং এখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের নিজের আবাবিল পাখিও ছিল এই 5ই আগস্টের রাস্তাতে। সুতরাং ওইসব লবিস্ট টবিস্ট দিয়ে কোনো কাজ নেই। আমি আরেকটা কথায় আসি যে আমাদের কাজী ভাই আমার তো অনেক পছন্দের, উনিও অনেক পছন্দের ব্যক্তিত্ব। উনি বলছেন যে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যটা আমরা এটা শুনেছি, আমি নিজেও এটা পড়েছি, প্রথম আলোতেও উনি এই কথাটা মানে সাক্ষাৎকারটা দিয়েছেন। আমার কথা হলো যে কি, একটা হলো যে কি আপনি মামলা মোকদ্দমা গণহত্যার বিচারের রায় সমাপ্তির পর যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে বা দল হিসাবে ফিরে আসে, এতে আমাদের আপত্তি থাকে না, এটা হলো একটা কথা। কিন্তু কথাটা হলো দল হিসাবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা এবং দল হিসাবে আওয়ামী লীগকে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, কথাটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। এটা জনগণ, আমাদের দেশপ্রেম যারা এই অভ্যুত্থানকে লালন করে, এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, এই ধরনের সোফার কথাকে, এই ধরনের সফটনেস কথাকে মানুষ ভিন্নভাবে ইন্টারপ্রেট করতে পারে। আমি সে সুযোগটা না দেওয়ার পক্ষে বিএনপির একজন মানে শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি, এটা হলো আমার ব্যক্তিগত মতামত, যে এই কথাটা যে এইভাবে কাজী মনিরুজ্জামান ভাই বলেছেন, ওইভাবে বললে সেটা যে ওদের বিচারগুলো হলে তো আর ওদের মেম্বারও প্রার্থী হতে পারবে না। তাহলে এই কথা বলার পরে যদি ওই লাইনটা থাকে তাহলে কোনো আপত্তি থাকে না। যাই হোক গেল এটা। আর শেষ কথা যেন আপনার প্রশ্ন একটা ছিল যে জয়ের নির্বাচনে আমি একটা লিঙ্ক দেখি, কিছুই ঘটনা ঘটাতে পারবে না। এটা 15ই আগস্ট প্রতি বিপ্লব শুনেছি, 25 আগস্ট শুনেছি, 26 তারিখের জন্য সবাইকে মিষ্টির দোকান খোলা রাখতে শুনেছি, গোপালগঞ্জে গিয়া এইভাবে শুনেছি। এখন যে গোপালগঞ্জের কথা বলে, গোপালগঞ্জে আপনি বারবার সেই জায়গাটাতে হাত দিচ্ছিলেন যে গোপালগঞ্জের কথা বলছে, হাত দিলে কিছু হবে না, তো উনি গোপালগঞ্জের প্রধানমন্ত্রী হয়ে যাক, সমস্যা কি? এখন সব 56,000 বর্গমাইল পার করে উনি গোপালগঞ্জকে নিয়ে আসছে, গোপালগঞ্জে হাত দিলে হাত তাহলে আর বাংলাদেশে কোথাও হাত দিলে হাতের কিছু হবে না। হ্যাঁ, তো তার মানে কি, তার মানে উনি যে কোথায় পৌঁছে গেছে, একটা ইউনিয়ন পর্যায়ের নেতার সাথে কথা বলে তার ভিডিও কল অডিও কল ফ্ল্যাশ করে আবার আপনার গোপালগঞ্জকে নিয়ে সমবেদনা প্রকাশ করে এই কথা দিয়েই প্রমাণ করতেছে যে এটা জাতীয় পার্টির মতো আস্তে আস্তে উনি ওই রংপুরের পার্টির মতো একটা পার্টি হতে চাইতেছে। তারপর তো জাতীয় পার্টির রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা থেকে শুরু করে বৃহত্তর কুড়িগ্রাম, সব জায়গাতে তাদের একটা প্রভাব বলয় আছে। আমার সবচেয়ে দুঃখ লাগে যে এতটা মানে নিষ্ক্রিয় বা এমন একটা অপদার্থ দলে পরিণত হয়েছে, সেটা শুধু একটা গোপালগঞ্জ জেলার কথা আমাদেরকে এখন শুনতে হয় বা জায়গা থেকে, যেখান থেকে কথাটা আসে। এখন যে কথাটা আমাদের কাছে সবচেয়ে বিবেচ্য বিষয়, যে আপনি প্রশ্ন করেছেন মানে মনিরুজ্জামান ভাইকে, যে এটা কেন আপনি মনে করেন যে এই সরকার সফট, ভারতের কারণে, আওয়ামী লীগকে মানে সুবিধা দেওয়ার কারণে? না, আমি একটু আগে নিউজে দেখছিলাম যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে, 2 মিনিট আগে আমি দেখলাম। এখন কথাটা হলো যে কি, এই যে আমলাদের ভেতরে যারা বড় বড়, যারা এই কর্মকাণ্ডগুলোকে স্বৈরাচার হওয়ার, ফ্যাসিস্ট হওয়ার, খুনি হওয়ার আয়নাঘর তৈরি করার পেছনের কারিগর ছিল, তারাতে একে একে গ্রেপ্তার হচ্ছে এবং অনেক হতাশার বিষয়, অনেকে পালিয়ে গিয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। একটা একটা মানে যখন জাল ফেলা হয় তখন এক জালের সব মাছগুলো কিন্তু আসে না, জালের ফাঁক ফোকর দিয়ে কিছু দুষ্ট মাছ পালিয়ে যায়, এটা এটা স্বাভাবিক। কিন্তু
দেশ রক্ষা কতটুকু হবে সেটা হলো সবচেয়ে বড় কথা। তারা পালিয়ে গেছে বলে তারা বেঁচে গেছে তা না, তারা যদি ভারতে থেকে থাকে তারা ফিরে আসতে হবে, তাদের বন্দি বিনিময় চুক্তির বিনিময়ে আসতে হবে। এবং তারা এরকম অনেককে, হ্যাঁ, তারেক রহমান সাহেবকেও তারা তার অনুপস্থিতিতে সাজা দিয়েছেন, ডক্টর জোবাইদুর রহমানকেও সাজা দিয়েছেন। হ্যাঁ, তো এরকম তাদের অবর্তমানেও তাদের সাজা সাজা হবে। হ্যাঁ, তাদের অনুপস্থিতিতে সাজা হবে, বিচার কার্যক্রম থেমে থাকবে না। কেউ পালিয়ে গেছে বলে তার বিচার হবে না, সে বিচারের বাইরে চলে গেলে এমনটা আমরা ভাবতে চাই না, আমরা এটা বিশ্বাস করতে চাই না। সুতরাং আমি মনে করি যে না, এটা কারোর প্রতি দুর্বলতা নয়, ওনারা একটা সময় এবং জুৎস ব্যক্তিকে ওনারা খুঁজতেছেন। আপনাকে একটু চিন্তা করি যে 16.5 বছর বা 15.5 বা 16 বছরে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার সব সচিবালয়ের ভিতরে তাদের লোক। এখন আপনি যাকে ডিঙিয়ে যাকে দিবে সেই তো তাই হবে, সেই তো তাই হবে। তো সুতরাং তারা ভাবছেন, সময় নিচ্ছেন। আমাদেরকে এই যেহেতু একটা বিপ্লবী সরকার, আমি বারবার যে আহ্বানটা জানাই, এখনো ওই আহ্বানটা জানাই, এটা আমি মনিরুজ্জামান ভাইয়ের সাথে একমত। যদি জনগণের একটা সম্পৃক্ততা, তো একটা সমর্থিত সরকার, কোনো সন্দেহ নেই, কিন্তু সরকার পার্টিসিপেশনে, সরকার পরিচালনায়, মানে একটা রাজনৈতিক দলগুলোকে যদি সম্পৃক্ত করা যায়, তাহলে এই কার্যক্রমগুলোকে সফল করতে, এবং অনাস্থার যে বিষয়টা, রাজনৈতিক দলগুলোর ভিতরে ভোট কেউ বলে দিবে, কেউ বলে দিবে না, কেউ বলে -2 হবে, কেউ বলে -1 হবে, এই সংশয়গুলো কেটে যাবে। এই জন্য আমরা বলতে চাই, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে আমরা এই মুহূর্তে আগামী 24 ঘন্টার ভিতরে হলে 24 ঘন্টার ভিতরে আমরা চাই যে এই সরকারটা জাতীয় বিপ্লবী সরকারের রূপ নেই। সেই সরকারে সকল দলের, বিএনপি মানে মানে আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি ছাড়া আর যতগুলো ছোট বড় দল আছে সবার মানে প্রতিনিধিত্ব নিয়ে দরকার হলে এই সরকারের কলেবরটাকে সাইটে উন্নীত করা হোক। তারপরেও এই সরকারটা একটা স্ট্যান্ড পাবে, একটা শক্তি পাবে, বিশ্বাস অবিশ্বাসের দোলাটা চলে যাবে, তাদের বিচার করাটা সহজ হবে, রাষ্ট্রের সংস্কার করাটাও সহজ হবে। কারণ তখন রাষ্ট্র সংস্কারের আগে যেই জাতীয় সনদ তৈরি হবে সেখানে সবাই স্বাক্ষর করবে, পরবর্তীতে পার্লামেন্ট গঠিত হলে সেটা সহজে সে পার্লামেন্টে অনুমোদন করা সহজ হবে। কিন্তু এখন যদি রাজনৈতিক দলগুলোকে বাইরে রাখা হয়, এই বিপ্লবী সরকারের অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে আপনি ওই সরকার যে আপনি যে সংস্কারটা করবেন সেটা যে পরবর্তীতে পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হয়, সেখানে গিয়ে আবার এটা বাদ সাধতে পারে, এটা আবার ব্যাক গিয়ার হতে পারে, ইউটার্ন নিতে পারে, অনেক কিছু হতে পারে। আর আমি বলছি যে এখনই এটাকে রাষ্ট্রীয়ভাবে সম্পৃক্ত করে ফেলা রাজনৈতিক দলগুলোকে, আবারও বলি সেটা আওয়ামী লীগ 14 দল এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে, তাহলে আমরা মনে করি যে আমরা আলোর দিশাটা পাবো এবং আমাদের এই অসম্পূর্ণ যে জায়গাটা আছে ওই জায়গাটা চলে যাবে। কিন্তু সংবিধানও রাখবেন, নিজেকে বিপ্লবীও প্রমাণ করবেন, দুই জিনিস একসাথে করা যায় না, এটা হবে না। এটা হতে গেলে অনেকটা চ্যালেঞ্জিং হবে এবং এটা আমাদের মনে হয় যে আমরা আরো বেশি হুমকির মুখে পড়তে পারি, ডিস্টারবেন্সের ভিতরে পড়তে পারি। স্বৈরাচার ফিরে আসবে না, খুনি হাসিনা ফিরে আসবে না, এটা কখনো ফ্যাসিস্ট এভাবে চলে গেলে ফিরে আসে না। এই যারা বলেন যে আমরা তাহলে এটার জন্য স্বাধীন করলাম কেন, তাহলে বাংলাদেশকে আগের জায়গায় ফিরে যাচ্ছে, ইউনূস সাহেব ব্যর্থ হয়েছেন, এটা ভুল। ইউনূস সাহেবকে ব্যর্থ হতে হলে ইউনূস সাহেবকে আবার, এরা করছে 1,500 মানুষকে খুন, ইউনূস সাহেবকে করতে হবে 3,000 মানুষ খুন। এরা করছে 50,000 মানুষকে আহত নিহত পঙ্গু, ইউনূস সাহেবকে করতে হবে 1 লক্ষ মানুষকে পঙ্গু। তখন বলা হবে যে তারা ইকুইভ্যালেন্ট হলো। আমরা শেষ বাক্যে একটা কথা তারেক রহমান সাহেবের বক্তব্য দিয়ে শেষ করতে চাই, কোথাকার কখন রাজনীতির মাঠে অনেক রেটরিক থাকে, সেগুলোকে আমরা সে পর্যায়ে রেখে আমরা শুধু আস্থা রাখতে চাই আগামী দিনের ভবিষ্যৎ জাতীয়তাবাদী বাংলাদেশের কাণ্ডারি আমাদের মানে শহীদ রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব, তিনি বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকার ব্যর্থ হলে পুরো জাতি ব্যর্থ হবে। আমরা ওনার কথার প্রতি আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই এবং এই কথাটা, স্পিরিটটা ধারণ করার জন্য ওনার প্রতি আমি সালাম এবং ওনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।